আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। গুমের শিকার ব্যক্তিদের সম্পত্তি বণ্টনে আইন হবে বললেন আইন উপদেষ্টা। পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পরিকল্পনা। 5ই আগস্টের পরও বিচার বহির্ভূত হত্যা নির্যাতন চলছে বলে ইসলামী আন্দোলনের অভিযোগ। বৈষম্য নিরসনে জুলাই আন্দোলন হলেও তা বাস্তবায়ন হয়নি মন্তব্য। গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন ও শহীদ পরিবারকে সহায়তায় নাগরিক কমিটির দাবি। অভ্যুত্থানের সফলতা যেন বিফলে না যায় সতর্ক থাকার আহ্বান। জলবায়ু সম্মেলনে 1,500-এর বেশি লবিস্টের অংশগ্রহণকে উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক মন্তব্য। জলবায়ু সংকট মোকাবেলা অনিশ্চয়তায় পড়ার আশঙ্কা। এবং কম খরচ ও অধিক রোগ প্রতিরোধী হওয়ায় জনপ্রিয় খামারে মহিষ পালন, আমিষ ও পুষ্টি চাহিদা পূরণের অনন্য সম্ভাবনাময় খাত। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলেছেন, খুনের চেয়ে গুম ভয়াবহ। যারা গুমের শিকার হয়েছেন তাদের সম্পত্তি বণ্টনে উত্তরাধিকার বিষয়ে আইন হবে। একই সাথে গুমের শিকার পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পরিকল্পনা করছে সরকার। ওবায়দুল রশিদের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকারের সহযোগিতায় এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স AFADর 2 দিনব্যাপী 8ম কংগ্রেসের উদ্বোধন, যেখানে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গুম হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে কথা বলেন তিনি। খুন করার চেয়েও খারাপ অপরাধ হচ্ছে গুম। রিহ্যাবিলিটেশন অ্যান্ড কম্পেনসেশন, উই উইল ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট দ্যাট। অবশ্যই আইন করার উদ্যোগ নিব এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক, এই লিগাল যে প্রবলেমগুলো আছে, অ্যাক্সেস টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ইনহেরিটেন্স, এগুলিকে রিজলভ করার চেষ্টা করব। আমাদের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না, শুধু এটুকু দাবি করি, আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই। আমরা এটার শেষ দেখে ছাড়ব। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকার গুম হওয়া মানুষের পরিবারের সাথে রয়েছে। Government is with you and we have learned that we will give a direction that how best this government can work and achieve justice. Justice is the priority not only for the victims of enforced disappearances. Justice is the priority for all the people of Bangladesh who suffered under the brutal fascist regime in the last 15.5 years. অনুষ্ঠানে গুম প্রতিরোধে কঠোর আইন করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। 5ই আগস্টের পর বিচার বহির্ভূত হত্যা, দখল, জুলুম, অত্যাচার, নির্যাতন চলছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। যে বৈষম্য দূর করার জন্য জুলাই আন্দোলন হয়েছিল তা এখনও দূর হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। যাযাবর মিন্টু রিপোর্টে বিস্তারিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোতোয়ালি থানার উদ্যোগে বাবুবাজারে গণসমাবেশ। অন্তর্বর্তী সরকারের 3 মাসেও জুলাই আহতদের চিকিৎসা প্রদান, শহীদদের পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। 5ই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা, আবারও কি দেখলাম চাঁদাবাজি, আবারও কি দেখলাম খুন, জুলুম, অত্যাচার, দখলদারি, আবার মিথ্যা মামলা সাজা, আবার সন্ত্রাস, আবারও গুন্ডামি, আবারও বদমাশি, আবারও অত্যাচার, আবারও অবিচার। এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে, এদেশের হাজারো মানুষ বন্ধ হয়েছে। আপনি বারবার ওয়াদা করেছেন
যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সেই পরিকাঠামোকে দেখবেন, তাদের চিকিৎসা প্রদান করবেন। কিন্তু আপনি ক্ষমতায় বসার পরে আজও তাদের চিকিৎসার ব্যবস্থা করেন নাই, শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেন নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে জনগণের নাগালে আনার দাবি জানান তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। কোন জায়গায় ডিস্টার্ব, কোন জায়গায় সিন্ডিকেট, কাদের মাধ্যমে আজকে এই অবস্থা হচ্ছে, তাদের চিহ্নিত করতে হবে। মানুষের দ্রব্যমূল্য তাদের নাগালে নিয়ে আসতে হবে। গণসমাবেশে বক্তারা বলেন, দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন তারা ক্ষমতায় এলে দেশে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন ও শহীদ পরিবারকে সহায়তার দাবি জানিয়ে জাতীয় নাগরিক কমিটি বলেছে, এ নিয়ে যেন কোনো রাজনীতি না হয়। আওয়ামী লীগ ও তাদের দোসররা এখনও প্রশাসন সহ সব জায়গায় রয়েছে অভিযোগ করে বক্তারা বলেন, অভ্যুত্থানের সফলতা যেন বিফলে না যায় সেদিকে সতর্ক থাকতে হবে। শাকের আদনানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের 100 দিন পূর্তিতে জুলাই গণহত্যায় দায়ী আওয়ামী লীগের বিচার এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটির নাগরিক সমাবেশ। আয়োজনে অংশ নেন অভ্যুত্থানে আহত ও বিভিন্ন এলাকায় আন্দোলনে অংশগ্রহণকারীরা। মেডিকেলে আনুমানিক 16 দিন ছিলাম ঢাকা মেডিকেলে। আমার গলি পেটে ঢুকে একদম তীব্র বের হয়ে গেছে। 4 মাস থেকে 2 মাস আমার কেউ খবর নেই। আমি আহত হয়েছি মাথায়, হাতে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত, যারা আহত, যারা সাফারার, তাদের দিকে একটু সুদৃষ্টি দেওয়ার জন্য। যে কারণে যুদ্ধটা করেছি, আমাদের কি সেই লক্ষ্যটা অর্জন হয়েছে? হয়নি। বিতর্কিত লোককে উপদেষ্টা বানিয়ে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছে। বক্তারা বলেন, আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহ সব ধরনের সহায়তা দিতে হবে। এখনো যারা যথাযথ চিকিৎসা পাচ্ছে না, যেই ভাইদের এখনো যারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, তাদেরকে আরো যতটুকু চিকিৎসা দিয়ে আরেকটু এগিয়ে নেওয়া যায় আমাদের সর্বাত্মক চেষ্টা করাটা। যারা আহত রয়েছে তারা বিভিন্ন হসপিটালে এখনো চিকিৎসা নিচ্ছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে পকেটস্থ টাকা দিয়ে পকেটস্থ করার চেষ্টা চালাচ্ছে। আমরা এখনো আহত এবং যারা শহীদ ফ্যামিলি, আমরা এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়ে আসছি, যারা শহীদ, যারা আহত, তাদের নিয়ে রাজনীতি করবেন না। দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত চলছে মন্তব্য করে বক্তারা এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, দল মত নির্বিশেষে গড়ে ওঠা গণ ঐক্যে ফাটল ধরা শুরু হয়েছে। এ পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সন্ধ্যায় রাজধানীর লালবাগে নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার ও জন আকাঙ্ক্ষা শীর্ষক আলোচনা সভায় নূর এসব কথা বলেন। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, দেশের রাজনীতি সংস্কার করতে হবে, কারণ রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতি যদি পরিবর্তন না হয় তাহলে কিছুই হবে না। এ সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা বলতে চাই, আপনাদের কাজে মনোযোগ দিন, সঠিক প্রক্রিয়ায় কাজ করুন। কেন এই 3 মাসের পরেও পঙ্গু হাসপাতাল থেকে আমাদের আহত ভাইদেরকে সুচিকিৎসার জন্য রাস্তায় নেমে আসতে হয়? কিসের 3 লাখ টাকা? এটা কি ইত্রামি আপনারা 3 লাখ টাকা করে দিচ্ছেন? তাদেরকে ন্যূনতম আহত প্রত্যেক পরিবারকে 1.5 কোটি টাকা করে সহযোগিতা দেবেন। নিহত প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে দেবেন। এই দ্বিতীয় মুক্তির সংগ্রামেই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, যারা লড়াই করেছে তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে মানুষ আর বেশি দিন সময় দেবে না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলনের সমাবেশে তিনি বলেন, 3 মাস হয়ে গেলেও দেশের মানুষের জানমালের নিরাপত্তা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন সমস্যার দায়িত্ব বর্তমান সরকারের হলেও সমাধান হয়নি। অবিলম্বে দেশের মানুষ সব ক্ষেত্রে অগ্রগতি দেখতে চায় বলেও উল্লেখ করেন তিনি। এই সময় তিনি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণারও দাবি জানান। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দ্রব্যমূল্য, মানুষের আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই, খেটে খাওয়া মানুষ বিপদে আছে। এই সব সমস্যার সমাধান করা আপনাদের দায়িত্ব। যদি না পারেন তাহলে দায়িত্ব নিয়েছেন কেন?
3 মাস হয়ে গেছে, মানুষ আর বেশি দিন আপনাদের সময় দেবে না। অবিলম্বে এই সব ক্ষেত্রে মানুষ তার অগ্রগতি দেখতে চায়, আর আগামী দিনের নির্বাচন তার রোডম্যাপ ঘোষণা করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, 16 বছর ধরে আওয়ামী লীগ দেশের মানুষকে বিকৃত ইতিহাস গেলানোর চেষ্টা করেছিল। তিনি বলেন, জুলাই আন্দোলনে জনতা সেই ইতিহাস ফেলে দিয়ে সত্যিকারের ইতিহাস প্রতিষ্ঠা করেছে। বিকেলে রাজধানীর মিরপুর শাহ আলীর মাজারে আলোচনা সভায় তিনি বলেন, আওয়ামী লীগ একটি পলায়নকারী রাজনৈতিক শক্তি, তাদের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করার কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ও সংহতির মাধ্যমে দ্বিতীয়বার যার উদয় হয়েছিল সেই ব্যক্তিত্ব হচ্ছেন জিয়াউর রহমান। বদল করে যে শিক্ষা দিয়েছিল সেই শিক্ষা কোনো কাজে লাগে নাই। নতুন প্রজন্ম তারা সেই শেখানো ইতিহাস তারা উদ্গীরণ করে ফেলে দিয়ে তারা বাংলাদেশের সত্যিকার ইতিহাস প্রতিষ্ঠা করেছে। আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবে, যেটা তাদের প্রধান দায়িত্ব, এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে। 7ই ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে ডাক দিয়েছেন তাবলিগ জামায়াতের দিল্লির মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। জুমার নামাজের আগে সাদপন্থীদের মুখপাত্র মুফতি মুয়াজ বিন নূর বলেন, যে কোনো মূল্যে মাওলানা সাদ সহ তাবলিগের আন্তর্জাতিক মুরব্বীদের নিয়ে সফল বিশ্ব ইজতেমা করা হবে। 7 বছর আগে বিভাজনের পূর্বে যেভাবে ইজতেমা হতো সেভাবে বিশ্ব ইজতেমারও দাবি জানিয়েছেন মাওলানা সাদপন্থীরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। টঙ্গীতে বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে থাকা তাবলিগ জামাতের দুই অংশের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। এমন পরিস্থিতিতে দুই পক্ষের সমঝোতায় সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাকরাইল মারকাজ মসজিদে জড়ো হতে থাকেন তাবলিগ জামাতে মাওলানা সাদের অনুসারীরা। কাকরাইল মসজিদের আশেপাশের সবগুলো রাস্তায় অবস্থান নেন তারা। সাদপন্থীদের ব্যাপক সমাগমে লোকারণ্য হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে আসা মুসল্লিরা জানান, উম্মার কল্যাণের জন্য তাবলিগ জামাতের বিভাজনের সুরাহা চান তারা। চাচ্ছি যে পুরো বিশ্বের মানুষ দিনে পথে আসুক, হজরতজি আসুক, একটা সুন্দর পরিবেশ কায়েম হোক, এটা চাইছি। আমি নাই আমাদের দিলে ব্যথা থাকে। তাবলিগে একটাই পক্ষ ছিল, এই একটা পক্ষই থাকুক আমরা চাই। বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ এবং তাবলিগ জামাতের সব মুরব্বীর উপস্থিতি নিশ্চিত করা সহ কয়েক দফা দাবি জানান মুসল্লিরা। আমাদের একটা দাবি, মানব শাস্ত্রজন আছে 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসম্মেলন, সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের হক্কানি ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। সংকট নিরসনে মাওলানা জুবাইয়ের অনুসারীদের আলোচনায় বসার আহ্বান জানান সাদপন্থীদের মুখপাত্র। 7 বছর যাবৎ যে তাবলিগে বিভাজন হয়েছে, বিভাজনের পূর্বে যেভাবে ইজতেমা হতো আমরা এই বছর ওইভাবেই ইজতেমা করার চেষ্টা করে যাচ্ছি। সেই ইজতেমায় বিশ্ব আমির সাদ সাহেব আসতেন, তিনি মূল বয়ান করতেন, আখেরি মোনাজাত করতেন, সারা পৃথিবীর সাথীরা হুমড়ি খেয়ে পড়তেন বাংলাদেশে। আজকে 7 বছর যাবৎ তিনি আসতে পারেন না, যার কারণে বিশ্ব ইজতেমা তার মর্যাদা হারিয়েছে। সাদ সাহেবকে এনে এই বছর আমরা একটা সফল বিশ্ব ইজতেমা করতে চাই একত্রে। জুমার নামাজের পর মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় কাকরাইল মসজিদে সাদপন্থীদের সমাবেশ। 2017 সালের নভেম্বরে দুই পক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ নেয়। এরপর 7 বছর প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে জুবাইরপন্থীরা 4 সপ্তাহ ও সাদপন্থীরা 2 সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে 1700 জনেরও বেশি কয়লা, তেল ও গ্যাস লবিস্টদের অংশ নেওয়ার সুযোগ করে দেয়াকে সম্মেলনের উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক বলেছেন জলবায়ু নীতি বিশেষজ্ঞরা। সম্মেলনের উচ্চ পর্যায়ের আলোচনায় উঠে আসে এমন পর্যবেক্ষণ, জীবাশ্ম জ্বালানি বন্ধে জোর আলোচনা ও নানা প্রতিশ্রুতির বিপরীতে এমন প্রবণতা জলবায়ু সংকট মোকাবেলায় সম্মেলনের লক্ষ্যকে সংকটে ফেলতে পারে বলে জানান তারা। অনিশ্চয়তা সত্ত্বেও মানব সভ্যতা ও বাস্তুতন্ত্র রক্ষায় কার্যকর উদ্যোগের আশায় জলবায়ু বিশেষজ্ঞ ও পরিবেশবিদরা। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজের রিপোর্ট।
হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় প্রায় ৩ দশক ধরে আয়োজিত হচ্ছে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন। দীর্ঘ পদযাত্রায় নানা লক্ষ্যমাত্রা অর্জিত হলেও এবার প্রশ্ন উঠল খোদ সম্মেলনের কার্যকারিতা নিয়ে। জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুন, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন, প্রাক্তন ইউএন জলবায়ু প্রধান ক্রিস্টিয়ানো ফিগুয়েরেস এবং বিখ্যাত জলবায়ু বিজ্ঞানী জোহান রকস্ট্রমের মতো প্রভাবশালী ব্যক্তিরা একটি চিঠিতে জাতিসংঘকে জানিয়েছেন কপ সম্মেলন আর কার্যকর নয় এবং এর প্রক্রিয়াটি আরও সহজ করা উচিত। বিশ্ব রাজনীতির ও ক্ষমতাধর পালাবদল ও প্রভাবশালী কিছু দেশের পিছুটান নীতি সত্ত্বেও চলমান কপের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ও অর্থনীতি বিনির্মাণের বিকল্প নেই বলেও মত তাদের। 198টা দেশের নেগোসিয়েটররা প্রোগ্রাম অনুযায়ী নেগোসিয়েট করছে এবং এই নেগোসিয়েশনে তো প্রত্যেকটা দেশ তাদের স্বার্থ দেখতে চায়, হাড়ে বেশি চাপ নিতে চায় না, কিন্তু সবাই চায় যে পুরো প্রসেসটা এগোক। এখন এই পার্টিকুলার কপটাকে আজারবাইজান চেয়েছিল ফাইন্যান্সের ব্যাপারে সিদ্ধান্ত হয়। মজার জিনিস হচ্ছে ফাইন্যান্স বলতে কি কি বুঝায়, তার এলিমেন্টগুলো কি কি, তার ডেফিনেশন পর্যন্ত হয়নি গত 30 বছর। অনিশ্চয়তা কাটিয়ে সমন্বিত উদ্যোগে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান পরিবেশবাদী সংগঠনগুলোর। গ্রিন এনার্জির ব্যাপার, গ্রিন ইকোনমির ব্যাপার, বাংলাদেশ প্যাভিলিয়নেও গ্রিন ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কথা হয়েছে। এখানে গ্রিন টেকনোলজি যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমাদের ফান্ড লাগবে। আমরা খুবই আশ্চর্য হয়েছি যে 1700-র বেশি লবিস্ট ক্লাইমেট বিশেষজ্ঞরা একটু অন্যভাবে দেখছেন, তারা কিন্তু এটাকে সহজভাবে মেনে নেননি। সবাই একটু ডিসহার্টেন, যে ধরনের আশা ছিল যে এখানে ক্লাইমেট ফাইন্যান্স নিয়ে এবার যেই ডিসিশনগুলো হবে সেগুলো কিন্তু সেভাবে উঠে আসছে না, কারণ ফাইন্যান্সের কথা বলা হচ্ছে কিন্তু ফাইনাল ডিসিশন কিন্তু আসছে না। তো সুতরাং এখানে কিন্তু একটা বটলনেক হয়ে রয়েছে এই ব্যাপারটি। তো আরও বেশ কিছুদিন বাকি রয়েছে এই কনফারেন্সের, সুতরাং সেখানে বোঝা যাবে আসলে আমরা বাকুতে কতটুকু এগোতে পেরেছি এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে। এদিকে ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতায় ধুঁকতে থাকা ধরিত্রী ও সভ্যতা রক্ষায় সম্মেলন চত্বরে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের পরিবেশবাদী ব্যক্তি ও সংগঠন। সাম্প্রতিক তথ্য ও গবেষণা অনুযায়ী 2022 সালে তাপজনিত কারণে শুধুমাত্র ইউরোপেই 68,000 মানুষের মৃত্যু হয়েছে। পূর্বাভাস অনুযায়ী যদি বৈশ্বিক উষ্ণতা এভাবে বাড়তেই থাকে তাহলে অদূর ভবিষ্যতে হুমকিতে পড়বে পুরো সভ্যতা। সংকট উত্তরণে তাই জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের পাশাপাশি প্রয়োজন ব্যাপক সবুজায়ন। আলিম আল রাজি, চ্যানেল আই, বাকু, আজারবাইজান। কম খরচ এবং অধিক রোগ প্রতিরোধী হওয়ায় খামারে মহিষ লালন পালন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। সাভারে এক শিল্প উদ্যোক্তা তার শিল্প প্রতিষ্ঠানের পতিত জমিতে গড়ে তুলেছেন বিশাল প্রাণী সম্পদের খামার। তিনি বলছেন মহিষ হতে পারে দেশের আমিষ ও পুষ্টি চাহিদা পূরণের অনন্য এক খাত। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। সাভারের শিল্পাঞ্চল এলাকায় শিল্প উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম 5 একর জমিতে গড়ে তুলেছেন গবাদি প্রাণীর বড় খামার। খামারে গরু ছাগলের পাশাপাশি আছে গয়াল আর মহিষ। মুরাটা সবচেয়ে বেস্ট, মানে গ্রোথ এবং সব মিলে দেখতে সুন্দর, মানে দুধেও ভালো, মানে 14-15 লিটার, অনেকে 20 লিটারও পাওয়া যায় দুধ। আচ্ছা, জাফরাবাদি, এটা জাফরাবাদি জাত। এইগুলি আলবিনো না? অ্যালবিনো। ওর মাংস মুরার থেকে টেস্ট। সারা বছরে আমি সেল করি, কিন্তু কোরবানির পারপাসে মহিষ ছিল 200+ আর গরু ছিল 100-র উপরে। লাভের হিসেবে উদ্যোক্তা মহিষ পালনেই ভবিষ্যৎ সম্ভাবনা দেখছেন। 4 বছর ধরে আমি মহিষ পালতেছি। প্রতি বছর আমি দেখছি মানুষ এখন আস্তে আস্তে মহিষের প্রতি আগাচ্ছে। মহিষের যে রোগ বালাই না, এই জিনিসটা তো অনেকেই জানে না যে এই মাংসটা স্বাস্থ্যের জন্য অনেক বেস্ট। একটা মুর্রা মহিষের যদি 1 টন হয়, এই মুর্রাটা আমরা সর্বোচ্চ 5 থেকে 6 লাখ টাকা বিক্রি করি। 1 টনের একটা শাহিওয়াল 10 থেকে 15 লাখ টাকা বিক্রি হয়। তাহলে আমি 5 লাখ টাকা দিয়ে যে মাংসটা পাবো, আমি 10 লাখ টাকা দিয়ে তো ওই মাংসটা পাবো না। শখ থেকে শুরু হলেও এই খামার এখন হয়ে উঠেছে নিশ্চিত আয়ের উৎস। মোটামুটি মুনাফা অলমোস্ট 40-50 লাখ টাকা হয়, কোনো 20 লাখ, মানে কোনো সময় লাভ হয়, কোনো সময় লস হয়। চতুর্থ শিল্প বিপ্লব বিকশিত সময়ে প্রাণী সম্পদ খাত সহ কৃষিতে বিনিয়োগ বাড়ছে শিল্প উদ্যোক্তাদের। গত 2 দশকে বাংলাদেশে প্রাণী সম্পদ খাতের যে পরিবর্তন ঘটেছে তার পেছনের এই কায়ুমদের মতো উদ্যোক্তারাই অগ্রণী ভূমিকা রেখেছে। শুধু বাণিজ্য নয়, এই প্রাণী সম্পদের বিষয় বৈচিত্র্যের দিক থেকে শুরু করে তারা প্রযুক্তির ব্যবহারে এই খামার ব্যবস্থার একটা পরিবর্তন হয়েছে। এখন দরকার
উৎপাদিত মাংস, দুধ এবং এর বাণিজ্যিক রূপ ভ্যালু অ্যাড করে ভোক্তাদের কাছে স্বল্প মূল্যে পৌঁছে দেওয়া। সাভারের রনকবাড়ি থেকে তারিক সিরাজ, চ্যানেল। আমাদের এবারের প্রসঙ্গ আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আদিল আহমেদ শান। আমরা যাচ্ছি তার কাছে। শান। তাহমিনা, ধন্যবাদ আপনাকে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আই স্পোর্টসে। বাংলাদেশ ফুটবল দলের আপডেট দিয়ে শুরু করব আমাদের আজকের আয়োজন। দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আবারও মালদ্বীপের মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে শনিবার সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে একাধিক সুযোগ পেয়েও হার এড়াতে না পারায় নিজেদেরকেই দুষছেন স্প্যানিশ কোচ হাভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা। ভুল ত্রুটি শুধরে একাধিক স্কোর করতে চান সোহেল মোরসালিনরা। নিজেদের ওপর আত্মবিশ্বাস রেখে টিম হয়ে খেলতে চান ফাহিম রাকিবরাও। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও আগ্রাসী ফুটবল খেলার পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ। তবে সফরকারীদের বিপক্ষে শুরুর একাদশে আসতে পারে কয়েকটি পরিবর্তন। ওদিকে জয় দিয়েই বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচটা রাঙাতে চান সোহেলরা। আমরা ফার্স্ট ম্যাচটা ডিজার্ভ করি, ম্যাচটা জিতার, কারণ আমরা অনেক স্কোরের অপশন ছিল, বাট আমরা আসলে ওইটা অ্যাভেল করতে পারিনি। তো আশা করি আমরা সেকেন্ড ম্যাচটা খুবই আরও ভালোভাবে আমরা কামব্যাক করব। তো আমরা চাবো যে ম্যাচটা জিতার জন্য, আর এই অ্যাবিলিটি আমাদের টিমের আছে। ফুটবলের পর এবার ক্রিকেট। 15 ডিসেম্বর মালয়েশিয়ায় শুরু হতে যাওয়া অনূর্ধ্ব 19 নারী এশিয়া কাপকে ঘিরে অনুশীলন চলছে সাভার বিকেএসপিতে। 6 দলের এই টুর্নামেন্টের বি গ্রুপে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক মালয়েশিয়া। মেয়েদেরকে চ্যাম্পিয়ন করার লক্ষ্য কোচ সারোয়ার ইমরানের। অনেক গোছানো দল, আমরা যদিও কম সময় পেয়েছি, তারপরে আমি বলবো এই দলটার মধ্যে যেরকম একটা টিমে যেরকম কম্বিনেশন থাকার কথা সেরকম কম্বিনেশনই আছে। আমাদের বাহাতি স্পিনার, পেস বোলার, ব্যাটসম্যান, লেগ ব্রেক বলার সবই আছে। আমরা তো আশা করি আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব, এবং চ্যাম্পিয়ন হওয়ার পরে বিশ্বকাপেরটা পরে আমরা ঠিক করব। বিশ্বকাপে ওই রকমই আশা আছে, কিন্তু এশিয়া কাপে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাব। এর আগে মেয়েদের 1 বছর আগে ক্যাম্প হয়েছিল। এখন আমার মনে হয় যে আন্ডার 19 এবং একটাই পাইপলাইন আমাদের, এই পাইপলাইনটা শক্ত করার জন্য ক্রিকেট বোর্ড থেকে সব রকম ব্যবস্থা নেবে। প্রথমে 20 বছর, এরপর যোগ হলো আরও 10 বছর। মোট 30 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও কোচ দিলীপ সামারাবীরা। তবে দুটি সাজা সমান্তরালভাবে চলায় নিষেধাজ্ঞা বহাল থাকবে 2044 সাল পর্যন্ত। এমনটাই জানিয়েছেন তাকে শাস্তি দেওয়া ক্রিকেট অস্ট্রেলিয়া সিএ। সামারাবীরা 90-এর দশকে শ্রীলঙ্কার হয়ে 7টি টেস্ট ও 5টি ওয়ানডে ম্যাচ খেলেন। এরপর 16 বছর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে নারী ক্রিকেট দলের কোচিং স্টাফে কাজ করেছেন। একজন নারী ক্রিকেটারের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আচরণের অভিযোগে সেপ্টেম্বরে তাকে 20 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এই ঘটনায় তদন্ত দলকে অসহযোগিতার অভিযোগে তার শাস্তির মেয়াদ আরও 10 বছর বাড়িয়ে পৃথক শাস্তির ঘোষণা দেওয়া হলো। 52 বছর বয়সী সামারাবীরার বিরুদ্ধে শ্রীলঙ্কা দল ও ভিক্টোরিয়ার রাজ্য দলের কোচিং স্টাফে কাজ করার সময় এর আগেও একাধিক অসদাচরণের অভিযোগ উঠেছে। নিষেধাজ্ঞার মেয়াদ শেষের সময় তার বয়স হবে 72 বছর। দর্শক, এই ছিল আমার হাতে থাকা আজকের আই স্পোর্টসে। আপনাদেরকে আবারও ফিরে নিচ্ছি তাহমিনার কাছে মূল সংবাদে। শান, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। তৃতীয় গলফ হাউস কর্পোরেট কাপ গলফ টুর্নামেন্ট কুর্মিটোলা গলফ কোর্সে সম্পূর্ণ হয়েছে। 3 দিনের এই টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি বিদেশি সদস্য সহ দেশের সব গলফ ক্লাবের 652 জন গলফার অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। We have a bright people, and they will be able to contribute in the national arena and also in the game of golf. Lastly, thank you very much once again for having me here. I thank all the staff, all the caddies, ball boys,
staff for organizing this wonderful tournament for long 3 days and making this tournament a very successful one. সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে। বিতর্কিত ব্যক্তিদের মন্ত্রিসভায় মনোনীত করে সমালোচিত ট্রাম্প। দায়িত্ব নেয়ার পর মার্কিন প্রেসিডেন্টের প্রথম কাজ ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করা মন্তব্য। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের কথা যুক্ত হচ্ছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, ইতিহাসে যার যতটুকু অবদান ঠিক ততটুকুই জানবে আগামী প্রজন্ম। বাংলাদেশের জন্মের ইতিহাসে শেরেবাংলা, ভাসানী ও জিয়ার অবদানের কথাও যুক্ত করা হচ্ছে। থাকছে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ। মোস্তফা মল্লিকের রিপোর্ট। আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের কমপক্ষে 90% জানুয়ারি মাসের মধ্যেই সারা দেশের শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে বলে আশা করছে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাঠ্য বইয়ে বেশ কিছু বিষয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়। এ অবস্থায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনাকে যুক্ত করে লেখা নতুন পাণ্ডুলিপিতে বই ছাপার কাজ শেষ পর্যায়ে। পরিমার্জন করতে গিয়ে আমরা জুলাই বিপ্লবের ধারণাকেও আমরা সেখানে আনার চেষ্টা করেছি। পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত, দশম শ্রেণী পর্যন্ত বইগুলোতে বাংলা এবং ইংরেজিতে বিভিন্ন কন্টেন্ট আকারে এটি যাবে। প্রতি শ্রেণীর বইতে, বেশ কিছু বইতে আমরা জুলাই এই যে গ্রাফিতি আমাদের বাচ্চারা যে দেওয়ালে এঁকেছে, তাদের মনের কথা, তাদের স্বপ্নের কথা, সেগুলো আমরা দিয়েছি। আগে রাজনৈতিক একজন ব্যক্তির গুণকীর্তন এবং তার সাফল্য গাথা, তার বাণী, এগুলো যেত। এখন প্রশ্ন হতে পারে যে জুলাই বিপ্লবেরটা দিলেন কেন? জুলাই বিপ্লব তো শিশুদেরই বিপ্লব, শিক্ষার্থীদেরই বিপ্লব এবং সবার অংশগ্রহণ। পাঠ্য বইয়ে বাংলাদেশের জন্মের ইতিহাসে শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী ও জিয়াউর রহমানের ইতিহাস গুরুত্ব দিয়ে যুক্ত হচ্ছে। থাকছে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণও। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মুক্তিযুদ্ধের তিনি যুদ্ধকালীন উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন। তার কথাটা, তার ছবি কোথাও ছিল না, আমরা সেটা দেওয়ার চেষ্টা করেছি। শেরেবাংলা একে ফজলুল হক, তাকেও খুব একটা বইতে খুব একটা জায়গা দেওয়া হয় নাই। আমাদের স্বাধীনতার যিনি ঘোষণা করেছেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর তৎকালীন জিয়াউর রহমান, তার যে একাধিক যে ভাষণ ঘোষণা, সেটাও আমরা সংযোজন করেছি। কিন্তু আবার পাশাপাশি 7ই মার্চের যে ভাষণ শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু দিয়েছিলেন, সেটাও আমরা রেখেছি। তো সব মিলিয়ে আমরা কারো একক অবদান না, ইতিহাস যা তাই আমরা দেওয়ার চেষ্টা করেছি। তবে এবছরের বইতে খুব বেশি পরিমার্জন করার আমাদের সুযোগ ছিল না, যে কারণে আমরা যতটুকু দেওয়া সম্ভব ইতিহাসকে যাতে বিকৃতি না হয়েছে সেগুলোকে পরিমার্জন করে আমরা দেওয়ার চেষ্টা করি। এনসিটিবি বলছে, গত কয়েক বছর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে পাঠ্য বইয়ের বড় একটি অংশ ভারত থেকে ছাপা হতো, কিন্তু এবার সব বই ছাপা হচ্ছে বাংলাদেশে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মহিলা সংস্থা হিসেবে খ্যাত ইনার হুইল ডিস্ট্রিক্ট র্যালি। টুগেদার উই রাইজ, কানেক্টিং হার্টবিট স্লোগানে এই আয়োজনে যোগ দেন সদস্যরা। সুলতানা হিমুর রিপোর্ট। বন্ধুত্ব সেবার অনন্য এক সংগঠন হিসেবে ইন্টারন্যাশনাল ইনার হুইল বিশ্বনন্দিত, যার পরিধি ছড়িয়েছে বাংলাদেশেও। সেবার ক্ষেত্র বাড়ানো আর বন্ধন সুদৃঢ় করতে রাজধানীতে অনুষ্ঠিত হলো ডিস্ট্রিক্ট র্যালি। টুগেদার উই রাইজ, কানেক্টিং হার্টবিটস স্লোগানে এই আয়োজনে এসেছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট 345 ও 347 এর সদস্যরা। আমরা ক্লাইমেট চেঞ্জের জন্য অ্যাওয়ারনেস অনেক বড় করে ক্রিয়েট করছি। আশা করি যে আমরাও পাশ্চাত্য দেশের মতন এগিয়ে যাব। আজকে আমরা নিজেদের মধ্যে আনন্দ করছি। আমাদের মেইন মটো হলো ফ্রেন্ডশিপ। গ্রামে, আমাদের গঞ্জে, আমাদের তাঁতি ভাই বোনদের, আমাদের যে শিল্প কর্মকাণ্ড, আমাদের যে শিল্পকলা আছে, আমরা সেটাকে বাঁচিয়ে রাখতে চাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। দেশীয় সংস্কৃতি রক্ষায় ফোক থিমে সাজানো হয় এই আয়োজন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।
গণহত্যাকারীদের বাঁচাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে নভেম্বর সতর্কতা সমাবেশ করেছে জুলাই স্মৃতি সংসদ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এই সমাবেশ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান, জুলাই স্মৃতি সংসদের সাকিব হোসেন, ইমাম উদ্দিন, আরিফ বিল্লাহ, ফয়সাল আহমেদ সহ জুলাই স্মৃতি সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে মন্তব্য করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে বিতর্ক তৈরি করা গেলে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি হবে। 2007 সালের 15 নভেম্বর দেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডার। প্রাণ হারায় অনেক মানুষ, ব্যাপক ক্ষতি হয় প্রকৃতি ও জীববৈচিত্র্যের। সিডার আঘাত হানার 17 বছর পার হলেও উপকূলীয় এলাকাগুলোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কার হয়নি, এখনো নির্মিত হয়নি পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র। এবারে রয়েছে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রশাসনে বিতর্কিতদের নিয়োগে সমালোচনার মুখে পড়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের প্রধান হিসেবে যাকে নিয়োগ দিয়েছেন, তিনি বিতর্কিত রাজনীতিক ও ভ্যাকসিনের বিষয়ে সংশয়বাদী বলে সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। এছাড়াও নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প তার নতুন প্রশাসনে বিভিন্ন শীর্ষ পদে যাদের বেছে নিয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে নিয়ে রয়েছে বিতর্ক। এর মধ্যে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাওয়া ম্যাট গেজেটের বিরুদ্ধে রয়েছে যৌন নিপীড়নের অভিযোগ। ট্রাম্প ব্যক্তিগত 2 আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছেন। এদিকে শত বিতর্ক আর আলোচনার মধ্যেও ট্রাম্প জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা তার প্রথম কাজ হবে বলে মন্তব্য করেছেন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেন্টার, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, সিএমজি ঢাকা ব্রাঞ্চ ও ঢাকায় চীনা দূতাবাসের যৌথ আয়োজনে হ্যালো চীন শীর্ষক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রতিযোগিতায় 4 গ্রুপে 7 শতাধিক প্রতিযোগী অংশ নেয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থ কেন্দ্র আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় বই মেলা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর টাউন হল প্রাঙ্গণে 8 দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুখতার আহমেদ। মেলায় সরকারি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলগুলো অংশ নেয়। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর্যায়ে থাকছে বরিশাল মেডিকেলে যুক্ত হচ্ছে ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিট। আধুনিক চিকিৎসার সুযোগ পাবেন দক্ষিণের 11 জেলার মানুষ। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। ক্যান্সার, কিডনি ও হৃদরোগের জন্য বরিশালবাসীকে আর দূর দূরান্তে ছুটতে হবে না। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যুক্ত হচ্ছে এই 3টি ইউনিট। আধুনিক চিকিৎসার সুযোগ পাবেন দক্ষিণের 11 জেলার মানুষ। জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল চুক্তির দায় মুক্তির বিষয় আদালত বাতিল করলেও সহজে আন্তর্জাতিক এসব চুক্তি থেকে বের হওয়া যাবে না। গঠিত কমিটির মাধ্যমে অনিয়মগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বিকেলে নগরের সার্কিট হাউসে বিভাগীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এছাড়া দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি কালুরঘাট সেতুর কাজ আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু এবং নতুন করে দেশের প্রধান তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির 2য় ইউনিট নির্মাণ করার ঘোষণা দেন জ্বালানি উপদেষ্টা।
সংবাদে এই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে একটি পরিচ্ছন্ন এবং হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে আইনজীবীদেরও সহায়তা চেয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী, জিপি অ্যাডভোকেট মোহাম্মদ কাশেম চৌধুরী সহ অতিরিক্ত পিপি ও সহকারী পিপিদের সংবর্ধনা এবং সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। সে সময় ছিলেন স্থানীয় গণ্যমান্য এবং রাজনীতিকরা। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিতে সমন্বিত ওয়াশ ব্লক পথের দাবি চালু করা হয়েছে। ওয়াটার এইড বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে 1,30,00,000 টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়। উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম। তিনি জানান, পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের গড়ে তুলতে শিগগিরই টেন্ডার আহ্বান করা হবে। এ বিষয়ে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে বলেও জানান তিনি। রাজধানীর মাতুয়াইলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল কেয়ার ডি ল্যাব অ্যান্ড কনসালটেন্ট সেন্টার। বিশিষ্ট চিকিৎসক ডাক্তার হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ জয়নুল আবেদিন। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, বিশ্বমানের মেশিনারিজ ও বিভাগীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি চিকিৎসা সেবা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে অঙ্গীকারবদ্ধ। এই সময় কেয়ার ডি ল্যাব অ্যান্ড কনসালটেন্ট সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুনায়েদ সহ এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। গুমের শিকার ব্যক্তিদের সম্পত্তি বণ্টনে আইন হবে বললেন আইন উপদেষ্টা। পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পরিকল্পনা। 5ই আগস্টের পরও বিচার বহির্ভূত হত্যা নির্যাতন চলছে বলে ইসলামী আন্দোলনের অভিযোগ। বৈষম্য নিরসনে জুলাই আন্দোলন হলেও তা বাস্তবায়ন হয়নি মন্তব্য। গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন ও শহীদ পরিবারকে সহায়তায় নাগরিক কমিটির দাবি। অভ্যুত্থানের সফলতা যেন বিফলে না যায় সতর্ক থাকার আহ্বান। জলবায়ু সম্মেলনে 1,500-এর বেশি লবিস্টের অংশগ্রহণকে উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক মন্তব্য। জলবায়ু সংকট মোকাবেলা অনিশ্চয়তায় পড়ার আশঙ্কা। এবং কম খরচ ও অধিক রোগ প্রতিরোধী হওয়ায় জনপ্রিয় খামারে মহিষ পালন। আমিষ ও পুষ্টি চাহিদা পূরণের অনন্য সম্ভাবনাময় খাত। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।